নির্বাচন কমিশনে বিএনপির হিসাব দাখিল বেড়েছে, আয় ব্যয় দুটোই। স্থানীয় সরকার ভোটের প্রার্থী বাছাইয়ের পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। আদালতের নির্দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের দুটি ফ্ল্যাট জব্দ করল দুদক। আগেই সরিয়ে ফেলা হয়েছে অনেক মালামাল, ধারণা কর্মকর্তাদের। চট্টগ্রামে চাঁদার দাবিতে ইন্টারনেট কোম্পানিতে হামলা, লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৯, 4টি দেশীয় অস্ত্র জব্দ। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার বিশ্বকাপ সম্প্রচারে মাত্র 4 থেকে 5 কোটি টাকা খরচ করেছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালের বিশ্বকাপ সম্প্রচারে করের 98 কোটি টাকা ক্ষতি এবং বেসরকারি সংস্থাকে 40 কোটি টাকা দেয়া সহ মোট 138 কোটি টাকা দুর্নীতি হয়েছে। এই নিয়ে দুদকে ও বিভাগীয় তদন্ত চলছে। ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনাকে বাংলাদেশে এনে ম্যাচ খেলানোর প্রস্তাবটি সরকার বিবেচনা করে দেখতে পারে। ইতিমধ্যে জাতীয় পর্যায়ে কীর্তিমান 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ 41 জনকে অভিযুক্ত করা হয়েছে। এসব কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। আগামী 21 জুলাই নির্ধারিত সময় অনুযায়ী ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করা হবে। কোনো আসামির যদি নিরপরাধ হয় তাকে আমরা আনব না, কিন্তু কোনো দোষী আসামি যাতে বাদ না পড়ে যায় সেই জন্য আমরা এই সতর্কতা অবলম্বন করছি। সেই কারণেই আমাদের হেফাজতের নেতৃবৃন্দদের সাথে আমরা আলোচনা করলাম, পরামর্শ নিলাম। ওনাদের যদি আমাদের আর ফার্দার কোনো পরামর্শ থাকে সেটা ইনভেস্টিগেশন এজেন্সি তারা সেইভাবে কাজ করবে। আগামী 21 তারিখে আমাদের ট্রাইব্যুনাল খোলার দিনই আমি বাদী হয়ে আমাদের ফর্মাল চার্জটা আমি দাখিল করতে চাই। 71-এর মতো জুলাই আন্দোলনেও জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তবে এর মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হয়েছে। এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন তিনি। 5 শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা তুলে দিয়ে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের ব্যাপারে সরকারের অবস্থান নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের সম্মাননা দিতেই রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আয়োজন। সকালে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের এই আয়োজনে শহীদ সাংবাদিকদের পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা। রাস্তায় গুলি খেয়ে মারা ছাড়া সকল ধরনের সংগ্রাম, সকল ধরনের ত্যাগ আমাদের সাংবাদিক পেশাজীবীদের আছে। অনুষ্ঠানের শুরুতেই নিজেদের ক্ষোভ আর কষ্টের কথা তুলে ধরেন শহীদ সাংবাদিকদের পরিবারগুলো। এরপর 5 শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। কোনো একটা জায়গায় গিয়ে তার বন্ধু যখন বলছিল যে ও আমাদেরকে প্রায় বলতো, আমার যদি কখনো মৃত্যু হয়, কোনো বিপ্লব হলে আমি আমার জীবনটা সেখানে দিয়ে দিব। সেদিন ওই গাড়িতে 3 জন পুলিশ ছিল, চালক সহ 3 জন ছিল। এটা কি পারতো না ওরা খুঁজে বের করতে?
আন্দোলনের সময় বহু সাংবাদিক গুম এবং 5 জন শহীদ হয়েছেন উল্লেখ করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব বলেন, শহীদ সাংবাদিকদের নিয়ে গণমাধ্যমগুলোতেই কোনো আলোচনা নেই। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 71-এর মতো জুলাইয়ের জন আকাঙ্ক্ষাও শতভাগ পূরণ হয়নি, তবে জুলাইয়ের মাধ্যমে ন্যায় বিচারের ভিত্তিতে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ হয়েছে। কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটু জুলাই সনদ নিয়ে। সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না, রাজনৈতিক দলগুলো তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায় তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। এই বিষয়টা কিন্তু আমরা পুরোপুরি কেন জানি না অ্যাভয়েড করে যাচ্ছি। স্বাধীনতার পরে এই প্রথম একটা ঘটনায় সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেলেন। একটা আওয়াজ আছে কারো, ওনারা একটু এদিক বেদিক হলে, একটা সংবাদের একটু এদিক বেদিক হলে অনেক জোরে আওয়াজ তুলেন, অথচ এই যে 5 জন শহীদ সাংবাদিকের বিষয়ে একটা পত্রিকা কিছু লেখেন। শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠায় সাংবাদিকদেরও ভূমিকা ছিল উল্লেখ করে সম্পাদকরা বলেন, আর কোনো নিপীড়ক শাসন ব্যবস্থা যাতে তৈরি না হয় সেজন্য জনগণকেই সচেতন থাকতে হবে। আমাদের জুলাইয়ের যে লড়াই সেটা শেষ হয় নাই, এটা চলমান। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী কিভাবে নির্ধারণ করা হবে এই বিষয়ে এখনও দলীয়ভাবে কোনো আলোচনা হয়নি। সকালে নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিতে এসে এমনটি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই দলের আয় ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের আগে দেওয়া ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিএনপি সেগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান রুহুল কবির রিজভী। অক্ষুণ্ণ রাখতে অডিটর সাহেব এখানে আছেন। রাজনৈতিক পক্ষপাত মুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজধানীর শাহবাগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, 17 বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উপরও গুরুত্ব আরোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও বলেন, জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। পাশাপাশি সঠিক নীতি প্রণয়নের জন্য পরিসংখ্যান ব্যবস্থার সংস্কার, কৃষি ও রেমিটেন্স খাতকে অগ্রাধিকার এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার সম্প্রসারণের উপরও জোর দেন মন্ত্রী। পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের প্রায় 7,500 বর্গফুটের 2টি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুদক। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশের সহায়তায় ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করে সংস্থাটি। কর্মকর্তারা জানান, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ 5টি বিলাসবহুল গাড়ির চাবি সহ দুর্নীতির নানা আলামত মিলেছে। তবে অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের। গত ডিসেম্বরে গুলশান 2-এর 66 নম্বর রোডের আলিশান এই বাড়িটির সন্ধান পায় দুদক, যেখানে পালিয়ে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় 18 কোটি টাকার মূল্যের 2টি ফ্ল্যাট রয়েছে। আদালত থেকে ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশের পর এর তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় দুদককেই। এরই ধারাবাহিকতায় রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা। দুদক বলছে, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ 5টি বিলাসবহুল গাড়ির চাবি সহ দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে। ইনভেন্টরিতে প্রাথমিকভাবে আমরা কিছু জিনিস পেয়েছি। এখানে কিছু গাড়ির চাবি পেয়েছি, আমরা 5 থেকে 6টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি মার্সিডিজ বেঞ্চ সহ। রোলেক্স ঘড়ির অনেকগুলো প্যাকেট পেয়েছি, ম্যানুয়াল পেয়েছি। এছাড়া বেশিরভাগ দামি জিনিস অবশ্য সরিয়ে ফেলেছে। তবে আমরা এখান থেকে অনেক ক্লু পাবো, তদন্তের অনেকগুলো ক্লু পাবো, যেগুলো আমরা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। ফ্ল্যাট দুটির নিয়ন্ত্রণে নেওয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ এন্ডে আমরা 11টা ফ্ল্যাটের তথ্য পেয়েছিলাম, যার মধ্যে 2টা ফ্ল্যাট এখানে রয়েছে। এই 2টা ফ্ল্যাটের একটা ফ্ল্যাটের আয়তন 3700 স্কোয়ার ফিট করে এবং এক একটার মূল্য হচ্ছে 9 কোটি করে, 2টা মিলে 18 কোটি টাকা মূল্য।
দুদক জানিয়েছে সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে 9টি দেশে 10,000 কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ মিলেছে। ইতোমধ্যে 30টি মামলায় 500 কোটি টাকা আত্মসাতের তথ্য প্রমাণ হাতে পেয়েছে দুদক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে ইন্টারনেট কেবল অপারেটর digital.net কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত 9 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত 4টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। র্যাব জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয়। এদের মধ্যে মাইকেল হামলার অন্যতম সংগঠক। ডেভিড ইমনের নির্দেশে মাইকেল, সানি ও রাজু এই হামলার নেতৃত্ব দেন। এই ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। এর আগে 2 কোটি টাকা চাঁদা না পেয়ে 13 জুলাই নগরীর চকবাজার থানার বাকুলিয়া এক্সেস রোডে digital.net কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গতকাল 18 জুলাই বিকেল থেকে শুরু করে অদ্য 19 জুলাই ভোর 5:30 পর্যন্ত চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 কর্তৃক উক্ত ঘটনায় সরাসরি সম্পৃক্ত এবং হামলায় অংশগ্রহণকারী মোট 9 জন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং একই সাথে গত 3 দিনে পুলিশ কর্তৃক আরও 4 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। অপহরণের পর ভয়াবহ নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করত একটি চক্র। মূলত মাদকের টাকা জোগাড়েই এই ঘৃণ্য অপরাধ। শনিবার রাতে চক্রটির মূল হোতা বিল্লাল সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 4। সংস্থাটি জানায় অপহৃতদের দারুস সালামের একটি পরিত্যক্ত ভবনে আটকে রেখে নির্যাতন চালানো হতো। অপহরণের পর গভীর রাতে বিকাশের দোকান থেকে মুক্তিপণের টাকা তুলছে চক্রটির মূল হোতা বিল্লাল। পুরো ঘটনায় ধরা পড়ে সিসি ক্যামেরায়। গত 7 জুলাই রাত 12:30 নাগাদ রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে এক ব্যবসায়ী এবং তার ছেলেকে অপহরণ করা হয়। মুক্তিপণ চাওয়া হয় 5 লাখ টাকা। পরে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে সন্তানের সামনেই বাবার উপর চালানো হয় নির্মম নির্যাতন। তাতে ভুক্তভোগীর পরিবার 50,000 টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয়। টাকা পাবার পর বাবা ছেলেকে ছেড়ে দেয় অপহরণকারীরা। পরে চিকিৎসা নিয়ে দারুস সালাম থানায় মামলা করেন তারা। তুলে ধরেন নির্যাতনের ভয়াবহতা। পুরনো বিল্ডিং, ওই পুরনো বিল্ডিংয়ের চাবি ওদের কাছেই ছিল, কারণ ওরা চাবি খুলেই আমাদেরকে ধরে নিয়ে গেল আর কি। নিয়ে যাওয়ার পরে উপরে 5 কি 6 তলা, মানে এখনো ওইভাবে মনে করতে পারতেছি না, এরকমই হবে 5-6 তলা। ছেলে এসে লাঠি এতটুকু দিয়ে প্রচণ্ড মার। এগুলি আমি দেখাতে পারবো, মারের দাগগুলি এখনো পর্যন্ত ভালোভাবে শুকায় নাই। মামলার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব 4। এক পর্যায়ে মূল হোতা বিল্লাল সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। প্রেস ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, বিভিন্ন পেশার আড়ালে দীর্ঘদিন ধরেই অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল চক্রটি। প্রথমে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং পরবর্তীতে সেই টাকাটা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রচণ্ড ধরনের শারীরিক নির্যাতন শুরু করে এবং শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে সে তার পরিচিত আত্মীয় স্বজন এবং তার খালাতো ভাইয়ের মাধ্যমে প্রায় বিকাশে এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 50,000-এর অধিক টাকা তাদেরকে প্রদান করে। এবং আসামিরা, এই যে আমাদের যে ঘটনার অভিযুক্ত, তারা ভিকটিমকে এরপরে হুমকি দেয় এই ঘটনা কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কাউকে না জানাতে। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। চক্রটির অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত। মাদক, চাঁদাবাজির এবং এই অপহরণের কয়েকটি মামলা আমরা পেয়েছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঝোড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির আশঙ্কায় দেশের 8 অঞ্চলের নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আজ দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। রোববার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
ভোলার ইলিশায় মেঘনা নদী তীর সংরক্ষণে দেয়া সিসি ব্লকে ৩০ মিটার এলাকায় ধস দেখা দিয়েছে। এতে আতঙ্কে স্থানীয়রা। বন্ধ ইলিশা ঢাকা রুটের একটি লঞ্চঘাট, তাই ধস ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। এটি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাট এলাকা। গত 14 জুলাই মেঘনার তীব্র স্রোতে তীর সংরক্ষণ এলাকার প্রায় 30 মিটারে সিসি ব্লকে ধস সৃষ্টি হয়। এরপর থেকে ধসে পড়ছে সিসি ব্লক। ব্লক ধসে পড়ায় আতঙ্কিত ভোলা সদরের পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা ও রাজাপুর সহ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। হুমকির মুখে শহর রক্ষা বাঁধ ও বিভিন্ন স্থাপনা। ঝুঁকির মুখে অনেকে স্থাপনা সরিয়ে নিচ্ছেন অন্যত্র। বন্ধ করে দেওয়া হয়েছে ইলিশা লঞ্চ ঘাট। পানি উন্নয়ন বোর্ডের অবহেলাকে দায়ী করছেন স্থানীয়রা। এই ব্লক বাঁধ ধসে যাওয়ার কারণে আমাদের দোকানপাট ভেঙে নিয়ে যাইতেছে। এই দোকানপাট নিয়ে যে আরেক জায়গায় উঠাবো তার মতো আমাদের সামর্থ্য নাই। এই ধসটা যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বেড়িটা ভেঙে তারপর পানিতে হাজারো পরিবার প্লাবিত হতে পারে। ব্লক ভাঙে একে একে হালায় আবার কাজ করে না, কারণ এটা যদি দ্রুত এটা জরুরি কাজ করে তাহলে আমাদের জন্য উপকার হবে। যে ব্লক দিয়ে ভালোভাবে মেরামত না করা হয় তাহলে ইলিশা যে বেড়িবাঁধ আছে এটা ভেঙে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানায় এরই মধ্যে সংস্কারের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। দ্রুতই 50 মিটার এলাকায় 45 লাখ টাকার জিও ব্যাগ ফেলা হবে। আমরা ওখানে দ্রুততম সময়ে কাজ করার জন্য ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ করেছি এবং ওই পন্টনটি সরানোর কার্যক্রমও প্রক্রিয়াধীন আছে। বিআইডব্লিউটি এর জাহাজ দ্রুততারা ইতিমধ্যে পৌঁছেছে। এটা সরানোর সাথে সাথে আমরা এখানে কাজ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করব। 2017 থেকে 21 সাল পর্যন্ত 335 কোটি টাকায় 4 কিলোমিটার নদীর তীর সংরক্ষণ করে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি সিসি ব্লক দিয়ে সংরক্ষণ করা হয় 3.5 কিলোমিটার শহর রক্ষা বাঁধ। কিন্তু তদারকির অভাবে এই প্রকল্প এখন হুমকির মুখে। তাপস সরকার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে।